বাসায় বাচ্চাদের জন্য আজকে হোয়াইট পাস্তা রান্না করব। এই ডিমটা এভাবে প্রথমেই রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট বারান্দা বাগানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। একে তো আমার ঘরে জবা আছে, তারপরে আবার এই বারান্দা বাগানেও কিন্তু আমার 3 কালারের জবা আছে। তো জবা ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, মাঝখানে লাল টকটকে আর চারপাশটা একটু আর কি বলবো, এটা কি কালার বলা যায়, তো কালারটা কিন্তু অনেক সুন্দর। আর পানিকা গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে। আর সাথে এই যে আমার কৈলাস গাছটা এত সুন্দর হয়েছে, গাছটা ছেটে আমি আবারও নতুন করে লাগিয়ে দিব। তো আজকে কিন্তু সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এরপর আমি ঘরের বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলেছি। আজকে আমি ডিম রান্না করব। তো সব সময় তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেই খাই। তো ভাবলাম যে দুপুরের জন্য 3 মেয়ের জন্য ডিমটা আজকে একটু অন্যভাবে রান্না করি। তো আমি কিন্তু এইভাবে ডিমটা আগে কখনো রান্না করিনি। তো এই প্রথম আমি এইভাবে আর কি ডিমটা রান্না করছি। কিছু পেঁয়াজ আর কি আমি গ্রেটারের সাহায্যে এই যে একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি। বেটে নিলেই হতো, তবে ওইভাবে পাটা নামিয়ে বাটাবাটির কাজটা আর করতে ইচ্ছে করছিল না, তাই আর কি গ্রেটারের সাহায্যে একদম মিহি কুচি করে পেঁয়াজটা রেডি করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ একদম আমি আর কি ঝুরি করে নিব, তার জন্য আমি এই ছোট্ট ব্লেন্ডারটা আর কি ব্যবহার করব। তো পেঁয়াজগুলো আমি 4 ফালি করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আসলে না, সব কাজ আমাদের জন্য এতটা সহজ হয়ে গিয়েছে, তো আমরা চাইলে কিন্তু যে কোনো কাজ খুব সহজেই এখন করে নিতে পারি। এই যে ব্লেন্ডারের সাহায্যে একদম পেঁয়াজটা আমার যেমনটা দরকার ছিল ঠিক সেভাবেই কিন্তু আমি একদম মিহি কুচি করে নিয়েছি। তো ডিমটা রান্না করতে আসলে সময় লাগবে না, সময় লাগে এই যে সব কিছু জোগাড় করতে। তো সব কিছু গুছিয়ে এরপর যদি রান্নাটা বসাই তাহলে আমার কাছে মনে হয় কি যে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। আসলে একদিক দিয়ে রান্না বসিয়ে আরেক দিকে কোটা বাছা করা, এটা কেন যেন আমি পারি না। হয়তো রান্না পুড়ে যাবে, আর না হয় বেশি তাড়াতাড়ি করে কাটাকাটি করতে গেলে আমার হাতটাই কেটে যাবে। তো এখানে আমি এই যে ডিমটা রান্না করে নিচ্ছি। তো ডিমটা আমি ভাজবো না বা সেদ্ধ করব না, তো আমি প্রথমত তেজপাতা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা হয়ে আসলে, যেটা আমি একদম মিহি করে রেখেছি, তো সেই পেঁয়াজের আর কি ব্লেন্ডটা দিয়ে দিব। এরপর এখানে যাবতীয় যে মশলাগুলো দরকার, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু আর কি দিয়ে দিব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এরপর আর কি আমি ডিমটা দিয়ে দিব। তো এটা বলা যায় যে ডিম তেলানি, তো আমি আজকে কিন্তু ডিম তেলানিটাই রান্না করছি। আর সামান্য একটু আমি জিরার গুঁড়াও আর কি এতে ব্যবহার করব। তো যাই হোক, রান্নাটা করি। আর আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো ভাবলাম যে আজকে আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ব। আর গতকাল আমি অনেকগুলো সবজি যে ধুয়ে রেখেছিলাম না, সেগুলো কিন্তু আর গুছানো হয়নি। তো ভাবলাম যে সেই সবজিগুলো থেকে যেহেতু পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, তো রান্নাটা আগে শেষ করি, তারপর আর কি সবজিটা গুছিয়ে ফেলবো। এমডি আরাফাত আইডি থেকে আপু লিখেছিলেন, তো আমি কিন্তু এর মাঝখানে একটু আর কি চিনি দিয়ে দিয়েছি। তো আসলে কমেন্ট পড়তে গেলে কিন্তু ভিডিও রিলেটেড ওই রকম কোনো কথা আসলে বলা যায় না, যার কারণে বেশি একটা কমেন্ট আসলে পড়তেও ভালো লাগে না। তো যাই হোক, যার কারণ আপুরা যেভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো না পড়লে নিজের কাছে একটা খারাপ লাগা কাজ করে।
তো আপু লিখেছিল, ধন্যবাদ আপু, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি আপু, কিছু মনে করো না, তোমার সংসার, রান্না, কাজ, কথা সব কিছু ভালো লাগে। আমার মেয়ের নাম জান্নাত, বয়স 6 বছর, তোমার জন্য পাগল। তো জান্নাত মামুনির জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। এই ছোট্ট কিউট মামুনিটা যে আমার জন্য পাগল, এটা কিন্তু আপু যদি কমেন্ট বক্সে না জানাতো, আমি কিন্তু জানতামই না। আমি জানি যে আমার সকল যারা ভিডিও দেখেন তো তারা সবাই খুব বড় বড় না হয় বয়স্ক, তো এত ছোট্ট একটা ভিউয়ার্স আছে আমার, মাত্র 6 বছর বয়স, সেটা কিন্তু আমার জানাই ছিল না। তো মামুনির জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো মামুনি, সবসময় তুমি এই পচা আন্টিটার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু এদিক থেকে ডিমটা রান্না করা হয়ে গিয়েছে। খুব শর্টকাটভাবে কিন্তু আমি ডিমটা রান্না করে নিয়েছি। লিনাস ওয়ার্ল্ড আইডি থেকে আপু লিখেছিল, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি বেশিরভাগ টিভিতে তোমার ভিডিও দেখি, তাই কমেন্ট কম করা হয়। যতটুকু তোমাকে বুঝতে পেরেছি, তোমার ভিতরে কোনো অহংকার বোধ নেই, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে অহংকার জিনিসটা কখন কিভাবে মানুষের মধ্যে চলে আসে আপু আমি জানি না, তবে আমি সবসময় আমার রবের কাছে আমি একটা কথা বলি যে আল্লাহ, তুমি আমাকে যখন যে পরিস্থিতির মধ্যে রাখো না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো অহংকার, হিংসা, তারপরে মানুষের সাথে রেষারেষি, এই জিনিসগুলো তুমি আমার ভিতরে দিও না। আমি যেমন আছি তেমনই ভালো। আমার ভিতরে আল্লাহ তাআলা যেন কখনো এই অহংকার জিনিসটা আমার ভিতরে না দেয়। আমি সব সময় আল্লাহর কাছে এই জিনিসটা বলে থাকি। অহংকার করে কি হবে ভাই, 2 দিনের দুনিয়া, অহংকার হচ্ছে পতনের মূল। এই তো আজ আছি, 1 সেকেন্ড পর হয়তো বা নাও থাকতে পারি। তো 2 দিনের দুনিয়াতে অহংকার না করে থাকাটাই কিন্তু ভালো। সেটা আমি হয়ে বা আরেকজন হোক, যেই হোক না কেন, সবার জন্যই কিন্তু ভালো। তো আমার প্রিয় আপুকে অসংখ্য একটা ধন্যবাদ জানাচ্ছি। আপু দোয়া করো এভাবে যেন সবসময় থাকতে পারি। শাকটা কিন্তু আমি আলাদা করে পানিতে ভাপিয়ে নিইনি, কারণ শাকটা এত ভালো একটা শাক ছিল। আমি কিন্তু ডাইরেক্ট তেল দিয়ে তারপরে সেখানে পেঁয়াজ আর একটু আর কি রসুন দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছিলাম। তো সব দিয়ে কিন্তু আমি শাকটা দিয়েছি, আর অল্প পরিমাণে আমি আর কি ঢেকে রেখেছিলাম, এরপর আর ঢাকিনি। তো লাল শাকটা কিন্তু দেখেন একদম পরিমাণে অল্প হয়ে গিয়েছে, আর শাকটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল। তো এখন যেহেতু শীতের সময়, আমাদের এখানে কিন্তু একদম টাটকা টাটকা অনেক শাকসবজি পাওয়া যাবে। তো এখানে আমি রান্না করার পরপরই চুলাটা সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি। এই চুলাটা না পরিষ্কার করতে আমার তেমন একটু কষ্ট হয় না আর কি। রান্নার পর দেখা যায় হালকা একটু সাবান দিয়ে ঘষে নিলেই চুলাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো রান্নাবান্না যেহেতু শেষ, আমি টেবিলে এই যে খাবারগুলো নিয়ে আসছি, তো টেবিলে খাবারগুলো দিয়ে তারপর আমি গোসল সেরে নামাজ পড়ে নেব। এরপর আর কি আমি খাওয়া দাওয়া করে সবজিগুলো সব গুছিয়ে নেব। আজকে দুপুরে ভাত, শাক ভাজি, আর এই তো ছিল ডিম তেলানি। আলহামদুলিল্লাহ খুব মজা করে ভাত খেয়েছি, আর রাতে যেটা দরকার হবে সেটা আবার পরবর্তীতে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ক্লিন করে এই যে চলে আসছি, সবজিগুলো সুন্দর করে আমি এখন গুছিয়ে তারপরে ফ্রিজে আর কি ফ্রোজেন করব। বাংলা কিচেন লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনার প্রতিটা কথা এত মনোমুগ্ধকর, ভিডিও দেখা শুরু করলে কখন যে শেষ হয়ে যায় টেরই পাই না। আর এতটা সুন্দর করে গুছিয়ে কাজ করেন, অবাক হয়ে শুধু দেখি। তো সত্যি কথা বলতে আসলে সব কিছু কিন্তু মায়ের থেকে শেখা। আমরা যখন বড় হই, একদম ছোট থেকে বড় হই, তো আমাদের মায়েরা কিন্তু ছোট থেকে মুখের বুলিগুলো শিখিয়ে থাকেন, যে মা, বাবা বা দাদা, দাদি, এই ধরনের ডাকগুলো কিন্তু দেখা যায় মারা শিখিয়ে থাকেন। তো একটা মেয়ে যখন আস্তে আস্তে বড় হয় তার সংসারে, আর যখন সে আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখে, তখন কিন্তু সে তার সব কিছুতেই সে তার মাকে ফলো করে, যে আমার মা কখন কোন কাজটা কিভাবে করে। তো আমিও কিন্তু
ঠিক সেরকমই আমি সব সময় আমি আমার মাকে দেখতাম যে সে কোনটার পর কোন কাজটা করে আর কোন কাজটা খুব সহজভাবে করে নেওয়া যায়। তো আমার এই কাজগুলো কিন্তু শেখা আমার মায়ের কাছ থেকে। তো ওই যে বলে না যে মা গুণে ঝি, তো হয়তোবা সেটাই। তো মায়ের কাছ থেকে এখনো কিন্তু আমি শিখি। মাঝে, মাঝে অনেক কাজ আমি করে থাকি। আমার মায়ের কাছ থেকে আরকি কাজ দেখে, দেখে আবার শিখেও থাকি। তো এখানে আমি একটা আরকি বক্সের মধ্যে এই যে একটা রুমাল বিছিয়ে দিয়ে সবজিগুলো একটু আলাদা, আলাদা করে আরকি সব গুছিয়ে রাখছি। এই সবজিগুলো কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হবে না। চোখ বন্ধ করে ১ সপ্তাহ খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো আমার মাই হচ্ছে আমার কাজের মাস্টার। তো আমার অনেক আপুরা দেখে আমার কাজ দেখেন আর খুব সুন্দর, সুন্দর কমেন্ট করেন। তো যাই হোক আমি একটা বক্সের মধ্যে যতগুলো সবজি ধরবে সেই সবজিগুলো তুলে নিলাম। আর এই বক্সটা যেহেতু ছোট এখানে আমি করল্লাগুলো নিলাম। আর এখানে কিছু লেবু আর টমেটো ছিল সেগুলো আরকি এটার মধ্যেই রেখে দিচ্ছি। সিয়াম উকিল আইডি থেকে আপু লিখেছিল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? অনেক সবজি বাজার করেছো আপু, মাশাল্লাহ তোমার অনেক গুণ। আপু ভাইয়ার চাকরি কেন নাই? তোমার কাজ কর্ম ঘর গুছানো আমার খুব ভালো লাগে। তুমি বেশি বেশি ঘর গুছানো দেখাবা। তোমার ভিডিও দেখি আর আমি কাজ করি। ভালো থাকবা আপু, বাচ্চাদের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত এত কাজ কিন্তু আমি আমার সংসারে করি যে কাজগুলো দেখতে হয়তো তোমার ভালো লাগে কিন্তু অন্য আপুদের দেখতে ভালো নাও লাগতে পারে। তারা হয়তো মাঝে, মাঝে আমার মনে হয় বিরক্ত হয়ে যায় যে বিথি আপু এত কাজ করে। তো আসলে কি করব বলো? যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ প্রতিদিনের কাজকর্ম নিয়ে আমার ভিডিওগুলো আমি কিন্তু সাজিয়ে থাকি। সাথে রান্না-বান্না, প্রতিদিন কি কাজ করছি, কি ভাবে ঘরটা গুছাচ্ছি বা কি রান্নাবান্না করছি, এগুলো নিয়ে কিন্তু আমি আমার ব্লগ ভিডিওগুলো সাজিয়ে রাখি। তবে এই কথাটা না অনেক আপুরা বলে থাকে যে আপু তুমি বেশি, বেশি করে কাজ করবা আর তোমার কাজগুলো দেখে আমিও কিন্তু ঘরে কাজ করি। যেমন রাজস্থান থেকে সিথি গুলডার আইডি থেকে আমার প্রিয় সিথি বোনটাও কিন্তু এই কথাটা আমাকে সবসময় বলে। মাঝে, মাঝে ও কিন্তু আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলে যে আপু আমি তোমার কাজ ভিডিও দেখছি আর কাজ করছি। তো আমি ফ্রিজে কিন্তু বক্সগুলো একদম পিছন দিকে লাগিয়ে রাখিনি, কারণ পিছন সাইডটা যেহেতু বরফ জমে এতে করে কিন্তু সবজিগুলো বরফ লাগলে আর কি নষ্ট হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা কিছু কিছু সবজি আর কি কেটে রেখেছি আর বাকি সবজিগুলো এভাবেই রেখেছি। আজকে আর কাটাকাটি করার সময় পাইনি। তো ফ্রিজটা কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন এই যে সবজিগুলো গুছানো হয়ে গিয়েছে, তো আমি এখন আরও কিছু কাজ আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে না আসলে এই যে সবজি গুছালাম, এরপর যেগুলোর মধ্যে আমি সবজিগুলো পানি ঝরতে দিয়েছিলাম এখন তো সেগুলো আবারও আমাকে গুছিয়ে নিতে হবে। আর এই কাজগুলো যদি এখন আমি ফেলে রেখে দিই তাহলে দেখা যাবে কি যে সন্ধ্যায় করব, আবার সন্ধ্যা হলে বলবো যে কালকে করব। এই করতে করতে সব কাজ এলোমেলো হয়ে থাকবে আর আমার ভালো লাগবে না। তাই আর কি যখনকার কাজগুলো তখনই কিন্তু করে নেওয়া ভালো। তো যে জিনিসগুলো এলোমেলো হয়েছিল সেই জিনিসগুলো এখন আমি আর কি এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। তো রুমালগুলো শুকায়নি, তো রুমালগুলো আবার একটু গ্রিলে আর কি মেলে দিলাম। আর চামচ, তারপরে এই যে ঢাকনা যেগুলো যেগুলো আছে এগুলো এখন আবার আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি রান্না করার পর কিন্তু এই যে হাঁড়ি পাতিলগুলো এই যে বের করেছিলাম, ওইদিন যে লাউ রান্না করেছিলাম এগুলো আর ক্যাবিনেটে ঢুকানো হয়নি। এগুলো এখন আবার আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আপু আরেকটা কথা জিজ্ঞাসা করেছিল যে আপু ভাইয়ার চাকরি কেন নাই? আসলে একটা কর্মস্থানে বেশি দিন থাকলে সেখানে যদি কেউ পুরাতন হয়ে যায় তো সেখানে দেখা যায় যে তার দামটা হয়তো বা কমে যায়। আর চাকরিটা কেন নাই সত্যি কথা বলতে আমি ডিটেলসটা এত কিছু বলতে পারবো না। কিছু কিছু কথা থাকে একান্তই পারিবারিক, যেটা কিনা পাবলিক প্লেসের সামনে ওইভাবে কথাগুলো বলা যায় না। তাই আর কি আপু আমি খোলামেলাভাবে কিছু না বলতে পারার জন্য খুবই দুঃখিত। তো এদিক থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি এখন আমার বড় মেয়ে খুব কয়দিন যাবৎ বলছিল যে আম্মু হোয়াইট পাস্তা রান্না করো। তো আমার ঘরে কিছু ক্যাপসিকাম ছিল সেগুলো আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, আর গাজর। তো আমি সব কিছু একটু হালকা বাটার দিয়ে ভেজে তারপর আমি আবার বাটার দিয়ে দিলাম। তো আমি কিন্তু এই প্রথম হোয়াইট পাস্তাটা রান্না করছি।
তো হোয়াইট পাস্তা রান্নার জন্য আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এটা ইন্ডিয়ান রসুন ছিল, তো আমি 2-3 কোয়া রসুন আর কি কুচি করে তারপর দিয়েছি। আর এখানে আমি ময়দাটা দেখেন কি করছি, একদম বোকার মতো কতটা পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দাটা কিন্তু একদম 1 চামচ দিলেই হতো, আমি দিতে দিতে প্রায় 2.5 চামচের মতো ময়দা দিয়ে ফেলেছি। তো ওটা ভালো করে ভেজে এখানে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এরপর এখানে আবারও আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, এর মধ্যে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করেছিলাম আর সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম। তো সব কিছু দিয়ে তারপরে এই তো আমি পাস্তা আর সাথে যে ক্যাপসিকাম আর গাজরটা ভেজেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর কি আমি নামিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে এটা কিন্তু খেতে একটু ভালো লাগেনি। একদিন আমার মেয়ে একাই রান্না করেছিল, তো সেদিনও কিন্তু আমার তেমন একটা খেতে ভালো লাগেনি। তো আসলে আমি বোকামি করে ফেলেছি যে ময়দাটা এখানে একটু পরিমাণে বেশি দিয়ে ফেলেছি, আর কম দিলেও মনে হয় আমার খেতে ভালো লাগতো না। তো দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। তো এর মধ্যে না আমার দেবর চলে এসেছে আর কি, আমার খালা শাশুড়ির ছেলে। তো আসার সময় সব সময় এতগুলো করে এই যে আমার 2 মেয়ের জন্য এই আইসক্রিম, তারপরে ডিঙ্কো, তারপর চিপস, চকলেট এগুলো কিন্তু নিয়ে আসে। তো আমি এগুলো দেখে কিন্তু রাগ করছিলাম। তো আমি বলতেছিলাম যে বাসায় আসলে কি এগুলো নিয়ে আসতে হয়? তো বলতেছিল যে না ভাবি রাখেন, এগুলো মামুনিরা খাবে। তো দেখেন তো পাগলের মতো কতগুলো জিনিস নিয়ে এসেছে। তো ও কখনো আসলে আমার বাসায় দেখা যায় যে খালি হাতে আসতে পারে না। আসলে সবাই কিন্তু সবটা বোঝে না। দেখা যায় নিজের যে আত্মীয়-স্বজনগুলো আছে, তো বিশেষ করে জবার আব্বুর কথাই বলি যে ও যখন কোথাও যায় তখন কিন্তু ওর হাতে করে কোথাও কোনো জিনিস নিয়ে যাওয়ার একেবারেই অভ্যাস নেই। সাথে তার 2 টা ভাইও। কিন্তু আমার এই দেবরটাকে পুরাই আমি উল্টা দেখলাম। ও যখন আসবে এক গাদা করে এতগুলো জিনিস কিন্তু নিয়ে আসে। আসলে সব মানুষ তো আর একরকম হয় না। তো আমি এখানে 2 টা কাপ আইসক্রিম নামিয়ে রাখলাম। মেয়েদেরকে বললাম যে তোমরা নিয়ে খাও, আর বাকি যেগুলো ছিল ওগুলো আমি গুছিয়ে রেখেছি। তো আমি পাস্তাটা ঠিকই আমার দেবরের জন্য তুলে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে ভাইয়া তুমি এমন সময় এসেছো, আসলে এই নাস্তাটা খেতে কেমন হবে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা খেতে তেমন একটা ভালো লাগবে না, এখন কি আর করা, বানিয়ে ফেলেছি, আসো অল্প অল্প করে খাই। তো ভাবির সম্মান রাখার জন্য আমার দেবর কিন্তু পুরাটা পাস্তা, যদিও খেতে ভালো লাগেনি যেহেতু আমি খাওয়ার পর ভয়েসটা দিয়েছি, তো ও কিন্তু কষ্ট হলেও পুরাটা পাস্তা একেবারে শেষ করেছে। আমিও শেষ করেছি, শুধু আমার মেয়েরাই আর কি খায়নি, ওরা পাস্তাগুলো নষ্ট করেছে। তো এই তো এখন আমরা পাস্তা খেয়ে নেব, আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।